বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সকলকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে অভিনন্দন। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাস, এই অনলাইন ক্লাসে যারা সংযুক্ত হতে পেরেছ তাদেরকে ধন্যবাদ এবং আমি তোমাদেরকে আনন্দের সাথে অভিনন্দন জানাচ্ছি যে এই বিপদসংকুল অবস্থায় শিক্ষার্থীদের উপকারের জন্য এই অনলাইন ক্লাসের আয়োজন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই জন্য কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আজকের বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, অনার্স চতুর্থ বর্ষ, কোর্স কোড নাম্বার 24-1601। কোর্সের নাম মুসলিম ইতিহাস তত্ত্ব, খিলাফত, ভারতের সুলতানি ও মুঘল আমল। আজকের লেকচার নাম্বার 10। আজকের লেকচারের শিরোনাম ভারতীয় উপমহাদেশে মুসলিম ইতিহাস চর্চার প্রারম্ভিক যুগ। আমি আছি শেখ জালালউদ্দিন, সহযোগী অধ্যাপক, সরকারি ব্রজলাল কলেজ, খুলনা। তোমাদের সাথে আজকে বিষয়টি আলোচনা করব। আমরা গত ক্লাস পর্যন্ত ধাপে ধাপে 9টি ক্লাস অতিক্রম করেছি এবং আজকে আমরা 10ম ক্লাসে পদার্পণ করলাম। ইতিপূর্বে এই বিষয়ের উপরে, অর্থাৎ এই লেকচার শিরোনামের উপরে আরেকটি ক্লাস অনুষ্ঠিত হয়েছে প্রারম্ভিক। সেখানে আমরা ভারতীয় ইতিহাসের উপাদান, ইতিহাস চর্চা, মুসলমানদের এক্ষেত্রে তাদের এই কতটুকু অবদান, কি কি তথ্য তারা দিয়েছেন সে বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকেও আমরা পরবর্তী আরো কয়েকজন ঐতিহাসিক, তাদের যে কর্মকাণ্ড, তাদের যে ইতিহাস চর্চা অবদান, যে সমস্ত তথ্য তারা সংগ্রহ করে তাদের গ্রন্থরাজিতে সমৃদ্ধ করেছেন, সংযোজন করেছেন, সংরক্ষণ করেছেন, পরবর্তী প্রজন্মের জন্য সেটা উপকারের এসেছে এবং আসবে, তাদের এই মহান ক্রিয়াকর্মের বিষয়টি আমরা আলোচনা করব। আজকে মূলত আমরা জানি যে ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আগমনের পর থেকেই মুসলমানরা এই এলাকার তথ্য, এলাকার বিভিন্ন ভৌগোলিক পরিবেশ, অবস্থা, নদ নদী, সাগর উপসাগর পরিচিত শুরু করলো। এছাড়াও এর পূর্বেও যখন বাণিজ্য ব্যবদেশে মুসলমানরা এই এলাকায়, ভারতীয় উপমহাদেশ এলাকায় আসতো, সেখান থেকেও তার তথ্য সংগ্রহ করেছেন। সেই বাণিজ্য উপলক্ষে যারা আসতো তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছেন এবং এই তথ্য সমৃদ্ধ হয়ে ধীরে ধীরে তারা ইতিহাসের পাতায় ভারতের যে তৎকালীন অবস্থা, তাদের প্রশাসনিক থেকে শুরু করে রাষ্ট্রীয়, সামাজিক, পারিবারিক, পরিবেশগত, ভৌগোলিক, নদ নদী, বিভিন্ন রকম অবস্থার বর্ণনা দিয়েছেন। সেটাই ইতিহাসের উপাদান বা ইতিহাস চর্চায় সেগুলো পরবর্তীতে দারুণ করে সহায়তা। মূলত যেহেতু মানুষ এবং মানুষের কার্যকলাপটাই হচ্ছে ইতিহাস, অর্থাৎ মানুষ যা করেছে, যা তারা মানে নিয়মিত জীবন যাপনের সাথে তাদের সাথে যে অঙ্গাঙ্গিভাবে জড়িত কার্যগুলোই মূলত ইতিহাস। তো সেই ইতিহাস আমরা পেয়েছি যাদের মাধ্যমে, তাদেরই একজন স্বনামধন্য ব্যক্তিত্ব, তার নাম আছে আল ইশতাখারি। আল ইশতাখারি তার একটি গ্রন্থ রচনা করেছেন, কিতাব আল ইকলিম।
এই কিতাব আল ইকলিম নামক গ্রন্থে তিনি কি ভূমিকা পালন করেছেন, কি ধরনের শ্রম তিনি দিয়েছেন, কি ধরনের তথ্য তিনি সন্নিবেশন করেছেন, তা আমরা আলোচনা করব। মূলত এই আল ইস্তাখারের প্রকৃত নাম আছে সাইক আবু ইসহাক। তার জন্মস্থান ইস্তাখারের পার্সেপোলিস নামক স্থানে। সেই ইস্তাখারের নাম অনুসারেই তাকে মূলত ইস্তাখারি হিসেবে পরিচিত। ইস্তাখারের আরেকটি নাম ছিল পার্সেপোলিস। তিনি মূলত দেশ ভ্রমণে বের হয়েছিলেন এবং ভারতবর্ষের আটলান্টিক মহাসাগর পর্যন্ত, ভারত থেকে আটলান্টিক মহাসাগর এবং পারস্য উপসাগর থেকে ক্যাস্পিয়ান সাগর পর্যন্ত এই মুসলিম দেশসমূহ তিনি ভ্রমণ করেছেন। এই ভ্রমণের উপর তিনি কিতাব আল ইকলিম 961-51 খ্রিস্টাব্দে তিনি রচনা করেছেন এবং এই ভ্রমণের সময় তিনি সিন্ধুতে অবস্থান করেছেন। সিন্ধুতে অবস্থানরত অবস্থায় ইবনে হাউকাল নামক একজন ঐতিহাসিক, তার সাথে তার সাক্ষাৎ হয়েছে এবং তার সাথে তার মত বিনিময় হয়েছে। ইবনে হাউকাল তার আশকাল আল বিলাদ রচনায় ইস্তেখারের কিতাব আল ইকলিম হতে উপাদান সংগ্রহ করেছে। ইস্তেখারের ইকলিম থেকে ভারতের কি বর্ণনা পাওয়া যাচ্ছে তা সেটা আমরা আজকে আলোচনা করব। মূলত ইস্তেখারের যে গ্রন্থ, এই গ্রন্থে কয়েকটি শহরের উল্লেখ করা হয়েছে। এই শহরগুলোর মধ্যে আমরা দেখব যে মূলত মানসুরা, দেবল, নিরুর, কাল্লারি, বাল্লারি, মানজাবারি এবং আলোর, এই শহরগুলো প্রসিদ্ধ শহর হিসেবে এই গ্রন্থে উল্লেখ করা হয়েছে। এছাড়া হিন্দের শহরের মধ্যে আমহাল, কাম্বারা, তারপরে তোমার সুবারা, সিন্দান, সাইমুর, মুলতান, মানদুর ও বাসমান প্রভৃতি মূলত শহরগুলোর নাম তার ইতিহাসে উল্লেখ আছে এবং এর মধ্যে কিছু কিছু নাম প্রকৃতপক্ষে পরবর্তীতে ঐতিহাসিকরা এটাকে সঠিক কোন স্থান তারা আইডেন্টিফাই করতে পারেন নাই, কিন্তু যেগুলো মূলত একটু নাম করা ছিল, শহরের মধ্যে ভালোভাবে উন্নত ছিল, বিখ্যাত ছিল, সেগুলোর মধ্যে আমরা বালহারা, মানসুরা, মুলতান এই তিনটা এলাকার মূলত উল্লেখ করতে পারি এবং এর তিনটি এলাকার মানুষ এবং তিনটি এলাকার জনগোষ্ঠী যারা, তাদের যে জীবনযাত্রা, ইতিহাসের ক্ষেত্রে তাদের যে জীবনযাত্রা, জীবন আচরণ, তাদের যে তথ্য, সেই তথ্যটা সংরক্ষণ করেছেন, সংগ্রহ করেছেন। সে সম্পর্কে দু একটি কথা বলা যায়। যেমন বালহারা রাজ্য মূলত এখানে পৌত্তলিকরা বসবাস করত তিনি বলেছেন এবং তিনি এই পৌত্তলিকরা মূলত এদেরকে হিন্দু বলা হতো এবং হিন্দু অধ্যুষিত এলাকা ছিল বালহারা। এত সত্ত্বেও এই রাজ্যে কিন্তু নগর শহরে কিছু মুসলমান বাস করতো, মোটে যে ছিল না তা না। তো তারা যে সমস্ত মুসলমানরা ছিল তারা তাদের কর্তৃত্বে মূলত সুপ্রতিষ্ঠিত ছিল এবং তারা জামে মসজিদ নির্মাণ করে তারা তাদের প্রার্থনার কাজ অর্থাৎ সালাত আদায়ের কাজটি সম্পাদন করতে পারত। এ ব্যাপারে তাদের কোনো বাধা দেওয়া হতো না এবং বলা যায় পালহারা রাজ্যের যিনি রাজা ছিলেন তিনি মূলত এই পালহারা রাজ্যের রাজা মুসলমানদেরকে শ্রদ্ধা করতেন এবং তাদের সাথে সুসম্পর্ক বজায় ছিল। এছাড়া মূলত এই পালহারা রাজ্যে হিন্দু শাসকরা তারা পুতুল পূজা করত, পৌত্তলিক ছিল এবং তাদের মন্দিরে ধুমধামের সাথে তারা পূজা অর্চনা পরিচালনা করত এবং এভাবে মূলত তারা তাদের জীবনযাত্রা পরিচালিত হলো বলে উল্লেখ পাওয়া যায়। এছাড়া আরেকটি শহর আছে মানসুরা। দৈর্ঘ্য ছিল মানসুরা 1 মাইল এবং প্রস্থে ছিল 1 মাইল এবং মেহরান নদীর একটা উপশাখা দ্বারা পরিবেষ্টিত ছিল এই মানসুরা নগরীটি। এর মূলত এর অধিবাসীরা অধিকাংশ মুসলমান ছিল
এবং তারা মুসলিম পোশাক আশাক পরিধান করত এবং তাদের চুল মূলত তারা এই বালহারা রাজ্যের শাসক বা হিন্দু শাসকদের অনুকরণে চুল আশ্রাতো এবং তারা ট্রাউজার পরিধান করত। আর এই সময় এখানে একটি লাইমন নামে একটা ফল ছিল, এই ফলটি অত্যন্ত টক ছিল কিন্তু সুস্বাদু ছিল। খেজুর এবং আখ এবং প্রচুর পরিমাণে আম হতো, যাতে মানুষ প্রচুর পরিমাণে এই ফল ভক্ষণ করতে পারত এবং প্রচুর পরিমাণে আম এত পরিমাণ ছিল যে মানুষ এটা সস্তায় পেত, একেবারে কম মূল্যে এগুলো তারা গ্রহণ করতে পারত। এছাড়া আরেকটি শহরে বলা হয়েছে মুলতান শহর। এই মুলতান শহরের পরিধি মূলত মানসুরা শহরের অর্ধেক। মুলতান একটা বিগ্রহ ছিল, এই বিগ্রহটি মূলত হিন্দুদের এই বিগ্রহটা কেন্দ্র করে তাদের পূজা অর্চনা হতো। বাৎসরিক পূজা অর্চনায় তারা সমস্বরে তারা সেজে গুজে দল বল নিয়ে এখানে পূজা উদযাপন করতে যেত এবং মুলতান দেবতার পূজায় তারা নিয়োগ করত। মাঝে তারা যদি কখনো মুসলিম এই মুলতান এলাকা আক্রমণ করতে আসতো, তাহলে মুসলমানরা ভয় দিত, যদি তোমরা আমাদেরকে আক্রমণ করো তাহলে তোমাদের এই মুলতান বিগ্রহ ভেঙে ফেলা হবে। এই ভয়ে তাদের বিগ্রহ রক্ষার্থে তারা মুসলমানদের দ্বন্দ্ব সংঘর্ষে লিপ্ত হতো না। এবং মুসলমানদের এখানে একটি সেনানিবাস ছিল, এই সেনানিবাসে মুসলিম শাসক তিনি অবস্থান করতেন এবং প্রতি শুক্রবারে তিনি মুলতান শহর থেকে দূরে অবস্থান করতেন এবং শুক্রবারে হাতির পিঠে করে তিনি মুলতান মূল শহরে আসতেন এবং মসজিদে তিনি তখন ইমামতি করতেন। এবং তিনি কুরাইশ বংশের লোক ছিলেন এবং তিনি মূলত খলিফার নামে, কুরাইশ বংশের খলিফার নামে বা সেই সময়কার খলিফা যারা ছিলেন আব্বাসীয় খলিফা, উমাইয়া খলিফা, তাদের নামে খুতবা পাঠ করতেন। এই সময় সিন্ধুর প্রধান নদীর নাম ছিল মূলত, প্রধান যে সিন্ধুর নদী তার নাম ছিল মেহরান। এটিকে মূলত সামান এবং আলোর এই যে মেহরান নদীটি সামান এবং আলোর হয়ে মুলতান পর্যন্ত পৌঁছেছে এবং এর পানিটা খুবই সুমিষ্ট ছিল বলে উল্লেখ পাওয়া যায়। এবং এই পানিতে কুমির বাস করতো, নীল নদে যেমন কুমির বাস করতো তেমনি এই মেহরান নদীতেও কুমির বাস করতো উল্লেখ পাওয়া যায়। এটাই হচ্ছে ইশতেখারের মূলত বর্ণনা, ভারতের ভারতের কয়েকটি শহরের বর্ণনা, শহরে অবস্থানরত মানুষের বর্ণনা এবং শাসকের বর্ণনা। তো এটাই মূলত তার থেকে আমরা ইতিহাস সংগ্রহ তিনি যেভাবে করেছেন, আমাদের কাছে বর্ণনা করেছেন, সেটা ইতিহাসে উল্লেখ আছে, সেগুলো আমরা আলোক চেষ্টা করি। এবার আসি আমরা ইবনে হাওকাল ও তার গ্রন্থ আশকালুল বিলাদ। এই আশকালুল বিলাদ এই গ্রন্থে তিনি তার অভিজ্ঞতা বর্ণনা করেছেন। তার পূর্ণ নাম মোহাম্মদ আবুল কাসিম। তিনি মূলত বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। তো তিনি মূলত বাগদাদের অধিবাসী ছিলেন। কিশোর অবস্থায় আব্বাসীয়দের পতন নিজ চোখেই তিনি দেখেছেন এবং তুর্কি শাসনের উত্থান দেখেছেন। তিনি ব্যবসাগুলোকে বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। 943 থেকে 968 খ্রিস্টাব্দে তিনি বাগদাদে ফিরে এসেছিলেন ভ্রমণ শেষে এবং 969 খ্রিস্টাব্দে আফ্রিকা ভ্রমণে প্রচুর জ্ঞান অর্জন করলেন এবং 976 পর্যন্ত তিনি এই আফ্রিকা থেকে জ্ঞান অর্জন করে তার ভৌগোলিক পরিবেশ, তার অবস্থান, তার বিভিন্ন রকম তার জনবসতি, জনগোষ্ঠী, আচার আচরণ প্রভৃতি সমৃদ্ধ হলেন। সমৃদ্ধ হয়ে তিনি একটি ঐতিহাসিক গ্রন্থ রচনা করলেন 976 খ্রিস্টাব্দে। তিনি এই গ্রন্থের নামকরণ করেছিলেন মূলত খোদ্দাদ বিহ এর ন্যায়। তার গ্রন্থের নাম হয়েছিল কিতাব আল মাসালিক ওয়া আল মামালিক। ওই খুদ্দাদ বিহ গ্রন্থের একই নাম ছিল, ইনিও ওই অনুকরণে একই নাম দিয়েছিলেন। তিনি স্বীকার করেছেন যে ইবনে খুদ্দাদ বিহ
গ্রন্থের সঙ্গে সঙ্গতি রেখেই তিনি এই গ্রন্থটি রচনা করেছেন। এবং আরো একটা ঘটনা, মানে মজার বিষয়, তিনি বলেছেন যে আমি ইবনে খুদ্দাদ বিহ, এই কিতাব আল মামালিক আল মাসালিক মাসালিক আল মামালিক গ্রন্থটি আমি আমার কাছেই রাখতাম, সর্বদা আমার সফর সঙ্গী করে রাখতাম। অর্থাৎ তিনি এই গ্রন্থটি বারবার অধ্যয়নও করেছেন, এর থেকে তথ্য সংগ্রহ করেছেন এবং নিজের অভিজ্ঞতাকে সমন্বয় করে গ্রন্থটি তার নিজের গ্রন্থ রচনা করেছেন। একই নাম দিয়েছে। মূলত তৎকালীন সময়ের মুসলিম দেশসমূহের যে ম্যাপ, এই গ্রন্থের মূল্যায়নে বলা যায় মুসলিম দেশসমূহের ম্যাপ তিনি সংযোজন। এটা বিরাট বিষয়। সেই সময় একটি দেশের ম্যাপ তৈরি করে দেওয়া চারটেখানি কথা নয়। তিনি এই কঠিন দায়িত্বটি পালন করেছেন এবং তিনি ভৌগোলিক অবস্থার বিবরণ দিয়েছেন এবং তার ভূমিকাতে তিনি পৃথিবীর মানচিত্র ও প্রত্যেক মুসলমান দেশের স্বতন্ত্রভাবে রেখাচিত্র অঙ্কন করে এবং প্রত্যেক দেশের আকৃতি, সীমান্তবর্তী স্থান, প্রধান নগর, শহর এবং অন্যান্য প্রয়োজনীয় যত তথ্য, সাগর, মহাসাগর, নদী, সবকিছু মিলিয়ে তিনি তথ্য দেওয়ার চেষ্টা করেছেন এবং তার কিতাব, তার গ্রন্থের মধ্যে এগুলো সন্নিবেশ ঘটিয়েছেন। তিনি 20টি দেশের বর্ণনা দিয়েছেন তার গ্রন্থে এবং জাজিরাতুল আরব এই বর্ণনার শীর্ষে স্থান দিয়েছিলেন, কারণ তিনি মনে করতেন যে জাজিরাতুল আরব হচ্ছে সেরা দেশ, সেজন্য সেই দেশকে তিনি সর্বোচ্চ স্থান দিয়েছেন। এরপরে তিনি বিভিন্ন দেশের বর্ণনা দিয়েছেন এবং পারস্য উপসাগরীয় দেশ আরবের একটা বিরাট অংশে পরিব্যাপ্ত বিধায় এটাকে তিনি দ্বিতীয় স্থান দিয়েছিলেন এবং শেষে যে তিনি 20তম স্থান দিয়েছেন মাওয়ারাউন নহর অঞ্চল। এই মাওয়ারাউন নহর অঞ্চলের বর্ণনা শেষ নাম তিনি করেছেন তার গত 20টি দেশের মধ্যে। মূলত তিনি তার যে দুটো গ্রন্থ, একটা আছে আশকালুল বিলাদ আর কিতাব আল মাসালিক ও আল মামালিক, এই দুটো গ্রন্থ তিনি নিজেই বলেছেন, আগেই আমি বললাম, তিনি খুরদাদ বীর অনুকরণে গ্রন্থ রচনা করেছেন। তিনি সহযোগিতা নিয়েছেন মূলত অন্যান্য আল মাসুদি, হ্যাঁ, তারপরে ইস্তেখারি, প্রত্যেকের বর্ণনা থেকে তিনি সহযোগিতা নিয়েছেন। তার এই দুটো গ্রন্থ 1193 খ্রিস্টাব্দে যে আশকালুল বিলাদের কপি করা হলো, সেই কপিটা মূলত লখনৌর রাজকীয় গ্রন্থাগারে সংরক্ষিত আছে এবং এটির সাথে কিতাব আল মামালিক এবং মামালিক আল মাসালিক আল মামালিক এর যে তত্ত্ব ভাষাগত মিল রয়েছে দুটো গ্রন্থ, তাই দুটো গ্রন্থকে এক এবং অভিন্ন মনে করাও অযৌক্তিক হবে না। এই গ্রন্থে সিন্ধ এবং ভারতের বর্ণনা দেওয়া হয়েছে। তিনি মূলত পালহারা রাজ্য, মুলতান, তারপরে মানসুরা, কেবল প্রভৃতি শহর এবং নগরের বর্ণনা দিয়েছেন এবং সেখানে বসবাসকারী অধিকাংশ লোক মুসলিম বলে উল্লেখ করেছেন এবং তারা আরবি এবং সিন্ধি ভাষায় কথা বলতো। মূলত মাকরানে ফার্সি ভাষা প্রচলিত ছিল, মাকরানি ভাষা ছিল তাদের। তো আর তাছাড়া ইস্তেখারের ন্যায় যে মূলত তিনি বিভিন্ন নদ নদী এবং নদ নদীতে অবস্থানরত কুমিরের কথা বলেছেন। এই নদী যেমন কুমির ছিল, তেমনি তিনি তার বর্ণনায় এই কুমিরের আলোচনা করেছেন এবং তিনিও বলছেন যে এইখানকার পানি, এই নদ নদীগুলোর পানি ছিল খুবই সুমিষ্ট পানি। তো এটাই ইবনে হাওকলের বর্ণনা থেকে আমরা ভারতের যে ঐতিহাসিক উপাদান পেয়ে থাকি। এরপরে আর একজন ঐতিহাসিক, তার নাম হচ্ছে আল ইদ্রিস ও তার গ্রন্থে নুজহাত
আল মুশতাক এই গ্রন্থটি তিনি রচনা করেছেন। তার পূর্ণ নাম আবু আব্দুল্লাহ মোহাম্মদ আল ইদ্রিস। খ্রিস্টীয় একাদশ এবং দ্বাদশ শতাব্দীর শেষ পদে মূলত তার জন্ম, সিউটায় তার জন্ম হয়েছিল। তার বংশ হচ্ছে আসলে ইদ্রিসের বংশধর, এবং ইদ্রিসের বংশধররা অধস্থান বংশধর আল ইদ্রিস। তো সেই বংশে তার জন্ম। আমরা জানি যে মরক্কোর ইদ্রিসীয় বংশ, এই ইদ্রিসীয় বংশের শেষ অধস্থান বংশধর হচ্ছে আল ইদ্রিস। তার দেশপ্রেম ছিল মূলত তিনি তার দেশ ভ্রমণের কথা আমরা বলবো। তার দেশ ভ্রমণের ক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি ইউরোপীয় দেশসমূহ ভ্রমণ করেছেন। সিসিলিতে ইউরোপীয় দেশসমূহ ভ্রমণ করেছে, সিসিলিতে অবস্থান করেছেন, স্থায়ীভাবে বসবাস করেছেন, এবং এখানে রাজ দরবারে দ্বিতীয় রাজস্বের দরবারে তিনি উচ্চ রাজপদে চাকরি পেয়েছিলেন, এবং এই চাকরিরত অবস্থায় তিনি এই চাকরির সুযোগ সুবাদে এখানকার বিভিন্ন রাষ্ট্রীয় অতিথি সহ মানে রাজকীয় ক্রিয়াকর্ম পরিচালনা করতে, যে বিভিন্ন স্থানে তাকে ভ্রমণ করতে হয়েছে, তার অভিজ্ঞ ফসল হিসাবে এই গ্রন্থখানি রচনা করেছেন। তার নাম হচ্ছে নুজহাতুল মুশতাক। নুজহাতুল মুশতাক ইকতিরাকুল আফাক এই গ্রন্থটা তিনি রচনা করেছেন, এবং তিনি গ্রন্থটিতে যে তথ্য সন্নিবেশ করেছেন সেটা পরবর্তী ঐতিহাসিকদের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য খুবই গ্রহণযোগ্য ছিল। এই জন্য গ্রন্থটি আর ইংরেজিতে অনুবাদ হয়েছে, ফার্সিতে অনুবাদ হয়েছে, স্পেনীয় ল্যাটিন ভাষায় অনুবাদ হয়েছে, বিভিন্ন ভাষায় গ্রন্থটি অনুবাদ হয়েছে। গ্রন্থে সিন্ধু ভারতীয় উপমহাদেশ সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। এখানে বালহারা রাজ্য বা রাজ্যের রাজা এবং রাজ্যের বর্ণনা দিয়েছে। মূলত বালহারার রাজ্য বলতে তৎকালীন সময়ে পরবর্তীতে বলা হতো রাষ্ট্রকূট বংশ, দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট বংশ। এবং আরেকটা এলাকার নাম বলছেন মাকানকাম, যার রাজ্যের নাম ছিল মূল সাজ। আরেকটা হচ্ছে সাপান বা তাবানের রাজা, আরেকটা হচ্ছে জাভা রাজ্য, আরেকটা হচ্ছে জুর্জ রাজ্য, আরেকটা হচ্ছে কামরুন বা কামরুন। এরকম ভাবে ৬টি রাজ্যের কথা এখানে উল্লেখ করা হয়েছে। তো কামরূপ মূলত কামরূপ বা আমরা জানি কামরূপ রাজ্য, আর জুর্জ আছে গুজরাট রাজ্য বলা হয়। জুর্জ, জাভা অর্থাৎ ভারত মহাসাগরীয় দ্বীপ পুঞ্জকে বলা হতো জাভা রাষ্ট্র। ভারতের হিন্দুদের গুরুত্ব প্রথা সম্পর্কে তার বক্তব্য ছিল। তিনি ইবনে খুরদাদবিহ অনুকরণে 7টি বর্ণে বিভক্ত ছিল ভারতীয় উপমহাদেশের মানুষ। তার মধ্যে তিনি বলেছেন একটা ছিল মূলত সাকারিয়া। সাকারিয়া বলতে ওই সময় অভিজাত শ্রেণীকে বলা হতো সাকারিয়া। অভিজাত শ্রেণীতে যারা অবস্থান করত, যাদের মধ্যে রাজা নির্বাচিত হতো, মনোনীত হতো, এবং অন্যান্যরা তাদের আনুগত্য করত, রাজার আনুগত্য করত। এছাড়া সেকেন্ড বলা হচ্ছে ব্রাহ্মণ। এই ব্রাহ্মণ হচ্ছে পুরোহিত শ্রেণী, বিজ্ঞ শ্রেণী। তারা মূলত ব্যাঘ্র পশুর চামড়া পরিধান করত, এবং লাঠি হাতে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে তারা রাজধর্ম প্রচার করত, এবং স্রষ্টার মহত্ব গুণকীর্তন বিগ্রহের পূজা, গুণকীর্তনের জন্য। এটা আরেকটা হচ্ছে ক্ষত্রিয়। ক্ষত্রিয় হচ্ছে 3 ত্রতলের বেশি তারা মদ পান করতে পারত না, যাতে মদ খেয়ে তাদের মস্তিষ্ক বিকৃতি না হয়, এবং ব্রাহ্মণ রমণীকে তারা বিয়ে করতে পারত, কিন্তু ব্রাহ্মণরা তাদের রমণীদের বিয়ে করতে পারত না। এটা ছিল মূলত ক্ষত্রিয়দের কথা। আর হচ্ছে সারদুরা। সারদুরা হচ্ছে যারা শ্রমজীবী,
যারা প্রতিদিন নিত্য নৈমিত্তিক পরিশ্রম করে, জীবন নির্বাহ করে, তাদেরকে বলা হতো সারদুরা। আর বৈশ্য, বৈশ্য হচ্ছে যারা কর্মকার শ্রেণী, যারা কারিগর শ্রেণী, যারা শিল্পী শ্রেণী, বিভিন্ন কার্য মানে বয়ন শিল্প, বিভিন্ন শিল্প কল্পনা করতো, তারা ছিল মূলত সাবদালিয়া, তারা হচ্ছে সারদুরা। এরপরে বৈশ্য যারা শিল্পী এবং কর্মকার শিল্পী, আর সাবদালিয়া বা যারা গায়ক বা নারীরা এদের অত্যন্ত সৌন্দর্যের অধিকারী ছিল, তারা নিজেরা তাদের গায়ক গান গেয়ে বা নারীদের সন্তুষ্ট হতো। এবং এরপরে আরেকটা আছে জাকিয়া। এই সাবদালিয়াদের নারীরা গায়ক ছিল, তারা মানুষের সন্তুষ্ট এবং সন্তুষ্ট তো করতোই, নারীরা অত্যন্ত সৌন্দর্যের অধিকার ছিল। আর জাকিয়া বা ভাড় বা তারা ছিল মূলত সঙ্গীত, নৃত্য, গীত পরিবেশন করত মানুষের মধ্যে খুশি। মূলত এই তিনি তার গ্রন্থে হিন্দুদের এই জীবনযাত্রা সম্পর্কে বলতেছেন, তাদের ধর্ম সম্পর্কে বলছেন। মূলত এই সময় 42টি ধর্ম মতের কথা উল্লেখ করা হয়েছে। এবং স্রষ্টাকে কোনো কোনো ধর্মীয় লোকজন স্রষ্টাকে স্বীকার করতেন, তার নবীদের প্রেরিত নবীদের স্বীকার করতেন। আবার কোনো কোনো ব্যক্তিরা স্রষ্টাকে স্বীকার করতেন, কিন্তু তারা নবীদেরকে স্বীকার করতেন। আর এর বাদ বাকি যারা ছিল তারা অধিকাংশ সময় পৌত্তলিক ছিল, এবং পৌত্তলিকদের অনুকরণে এই বিশেষ করে এই ভারতবর্ষের লোক পৌত্তলিক পুতুল পূজায়। তো বিভিন্ন এই তার আলোচনায় বিভিন্ন স্থানের নাম এসেছে, যেমন সিন্ধুর দেবল, নিরুন, মানসুরা, আলোর প্রধান। এছাড়াও মুলতান, মাকরান, কান্দাহার এবং এই ইত্যাদি গ্রন্থের নাম উল্লেখ আছে। এবং ইদ্রিস সহ প্রাথমিক যুগের অনেক ঐতিহাসিক সিন্ধুকে ভারত থেকে পৃথক বলে মনে করতেন, কারণ ওই সময় মুসলমানদের আলাদা পৃথক রাষ্ট্র কায়েম করেছে, তারা নিজস্ব পরিমণ্ডলে অবস্থান করত, নিজেদের ক্ষমতা নিয়ে তারা থাকতো। ফলে তাদের ক্ষেত্রে মূলত তাদের যে অবস্থান, তাদের যে কালচার, তাদের যে ইতিহাস চর্চার বিভিন্ন উপাদান তাদের থেকে, সেগুলো বেশিরভাগ। এ পর্যায়ে মানসুরা নামকরণটি নিয়ে আলোচনা করব। আল মাসুদির বর্ণনায় মানসুরা নামকরণটি উমাইয়া শাসক মানসুর বিন জামহুরের নাম অনুসারে নামকরণ হয়েছিল। তবে আল ইদ্রিসির বর্ণনা থেকে জানা যায় যে মানসুরা নামকরণটি আব্বাসীয় খলিফা আবু জাফর আল মনসুরের নাম অনুসারে নামকরণ হয়েছিল। তার বর্ণনা মতে 4টি শহর আবু জাফর আল মনসুরের নামকরণ হয়েছিল। একটা হচ্ছে বাগদাদ শহর, আরেকটি হচ্ছে যে সিন্ধুর মানসুরা, তৃতীয়টি হচ্ছে ভূমধ্য সাগরীয় অঞ্চলে মাসিসা নামক এলাকা শহর, চতুর্থ হচ্ছে মেসোপটেমীয় অঞ্চলে অবস্থিত। মানসুরার নামকরণ নিয়ে মতবিরোধ যাই থাকুক না কেন, মূলত আল মাসুদির বর্ণনাটাই অধিক গ্রহণযোগ্য হবে। কেননা আল মাসুদি সরাসরি সিন্ধু অঞ্চল ভ্রমণ করেছিলেন এবং তার ব্যক্তিগত বাস্তব অভিজ্ঞতা দিয়ে তিনি নামকরণের বিষয়টি বলেছেন। আর আল ইদ্রিসি মূলত বিভিন্ন গ্রন্থ পাঠ করে তার থেকে তথ্য সংগ্রহ করে নামকরণের বিষয়টি উল্লেখ করেছেন। তাছাড়া আল মানসুরা মূলত উমাইয়া আমলে নামকরণ হয়েছে বলে প্রতীয়মান হয়, এই জন্যে যে পরবর্তীতে আবু জাফর আল মনসুর আব্বাসীয় খলিফা হওয়ার পরে তার সুনাম
সুজাস প্রভাব প্রতিপত্তি এমন ছড়িয়ে পড়েছিল যে চারিদিকে প্রচার ব্যাপ্তি ঘটেছিল, যার কারণে ওই আবু জাফর আল মনসুরের নামটি অধিক পরিমাণে প্রচারিত হয়েছে। কিন্তু আব্বাসীয় খেলাফত প্রতিষ্ঠার পূর্বেই শহরটির নামকরণ হয়েছে বলে, এর পরিচিতি লাভ করেছিল বলে অনেকের মত আছে। আল ইদ্রিসির বর্ণনায় তিনি হিন্দ এবং সিন্ধুকে দুটো আলাদা দেশ হিসেবে বলেছেন, উল্লেখ করেছেন। তিনি দুই দেশের মুসলমানদের অবস্থান সম্পর্কে আলোচনা করেছেন, উপস্থাপন করেছেন, এবং মুসলমানগণ বাণিজ্য ব্যাপদেশে এই সমস্ত এলাকায় পরিভ্রমণ করত, তাদের দ্বারা অধিবাসীদের ক্ষেত্রে মানে এই এলাকার অধিবাসীরা যে প্রভাবিত হয়েছিল সেটা তিনি আলোচনা করেছেন। তার বিবরণ পাঠে ভারতীয় জনগোষ্ঠীর জীবনধারা সম্পর্কে অনেকটা ওয়াকিবহাল হতে পারি। আল ইদ্রিসি যদিও ভারতীয় উপমহাদেশে আসেন নাই, তবুও তার পূর্বসূরি ভৌগোলিক, ঐতিহাসিক, বণিকদের বিবরণ থেকে তিনি তার উপজীব্য সংগ্রহ করেছেন, সিন্ধু ও ভারতের বিবরণ লিপিবদ্ধ করেছেন, সিন্ধু ও ভারতের শহর ও জনগোষ্ঠীর বর্ণনা তিনি দিয়েছেন। তার দশম শতাব্দী এবং একাদশ শতাব্দীর ভারতীয় ইতিহাস পঠন পাঠনে ক্ষেত্রে অনেকটা সহায়ক হয়েছে। এখন এই পর্যায়ে আমরা আলোচনা করব ভূগোলবিদদের রচনা ইতিহাস চর্চার কয়েকটি দিক। এখানে প্রথমত বলা যায় যে খ্রিস্টীয় নবম শতাব্দী থেকে একাদশ শতাব্দী পর্যন্ত ভারতের সিন্ধু অঞ্চল এবং উত্তর ভারতের প্রসিদ্ধ স্থানসমূহ ও পূর্ব ভারতের দু একটি অঞ্চলের বিবরণ পাওয়া যায়। ভারতের ইতিহাস পঠন পাঠনে যেগুলো খুবই তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হয়েছে, এবং প্রাথমিক এইসব ভূগোলবিদদের আলোচনা থেকে ওই এলাকার ভূপ্রকৃতি এবং তাদের নদ নদী, তাদের আবহাওয়া, তাদের পরিবেশ ইত্যাদি বর্ণনা পাওয়া যায়, এবং ভারতবর্ষের ইতিহাস চর্চার গতিপথের দিক নির্দেশনা পাওয়া যায় এখান থেকে। দ্বিতীয়ত দেখব যে সিন্ধু ও ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠীর জীবনধারা ও তার উপরে আলোচনা করা হয়েছে, এবং এখানে দেবল, নিরুন, তারপরে মুলতানের মুসলিম শাসক বৃন্দের নাম উল্লেখ করা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে। এখানকার জামে মসজিদ, মসজিদের প্রতিষ্ঠা, মসজিদের সৌন্দর্যের বর্ণনা দেওয়া হয়েছে, এবং মসজিদ প্রতিষ্ঠার কাল সম্পর্কে বর্ণনা এসেছে। শাসক এবং শাসিতের পোশাক পরিচ্ছদ কেমন ছিল, এবং হিন্দুদের অবস্থা কেমন ছিল, জাতিভেদ প্রথার কথা বলা হয়েছে, হিন্দুদের মধ্যে বর্ণ প্রথার কথা বলা হয়েছে, এবং তাদের স্বামী মারা গেলে স্ত্রী সহমরণে জীবন্ত তাকে পুড়িয়ে মারা হতো, সতীদাহ প্রথার কথা উল্লেখ করা হয়েছে, এবং হিন্দুর উপাসনালয়ের গুলো উল্লেখ করা হয়েছে, মন্দিরের কথা, মন্দির এবং তাদের অবস্থান এবং পূজা অর্চনার যে জাঁকজমক সে বিষয়ে আলোচনা করেছে। ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে, এবং তাদের সম্পদ এবং সম্পদের নিরাপত্তা দান, অর্থাৎ মুসলিম এলাকায় যারা বসবাস করত, এই বিশেষ করে মুসলিম শাসিত এলাকায় মুসলমানরা তাদের ধর্মীয় নিরাপত্তা, স্বাধীনতা দান করতেন, মন্দিরে তারা অবাধে চলাফেরা, পূজা অর্চনা করার স্বাধীনতা দেওয়া হয়েছিল। এই যে বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে। তৃতীয়ত, সিন্ধু ও ভারতের
উত্তর পশ্চিমাঞ্চলের ভৌগোলিক অবস্থা, আবহাওয়া, কৃষি দ্রব্য, ফল ফসল এবং তাদের যে নৈসর্গিক পরিবেশ, নৈসর্গিক দৃশ্য, এটার সুন্দর বর্ণনা এসছে। চতুর্থত মূলত মুসলিম অধ্যুষিত এলাকার সরকারি ভাষা ছিল মূলত এখানে আরবি এবং ফার্সি। এই সাধারণের ভাষা ছিল মূলত সিন্ধি। আঞ্চলিক ভাষার প্রতি তাদের ব্যাপক সম্মান প্রদর্শন করতে দেখা গেছে। মুসলিম শাসকরা আঞ্চলিক ভাষাকে সম্মান করতেন। আরবি ভাষার সাথে সংস্কৃত ভাষা চর্চা করা হতো এবং আরবি ও ফার্সির পাশাপাশি বাংলা ভাষারও চর্চা দেখা গিয়েছে। সরকারি ভাষাকে মূলত আঞ্চলিক ভাষার সাথে গুরুত্ব দেওয়া হতো। পঞ্চমত এসে আমরা দেখি এখানে বলা হয়েছে যে প্রধান রাজ্য, শাসক এবং এই স্থান সমূহ বর্ণনা দেওয়া হয়েছে। যে বর্ণনার মাধ্যমে তাদের প্রকাশ ঘটেছে, শনাক্তকরণ হয়েছে, এই বর্ণনার মধ্যে কিছুটা জটিলতাও দেখা গেছে। সিন্ধুর পাশ দিয়ে মেহরান নদী প্রবাহিত, তাকে অনেকে সিন্ধু বলেও শনাক্ত করেছেন। পরিশেষে আমরা যদি দেখি তাহলে আমরা বলতে পারি যে ভারতের ভূপ্রকৃতি, পরিবেশ, নদ নদী যে উল্লেখ ভূগোল বিদ্বান করেছেন তা ইতিহাস পঠন ও পাঠনের দিক দিয়ে দিক নির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো মূল্যায়নের ক্ষেত্রে আমরা বলতে পারি আল ইস্তিখারের গ্রন্থ, কিতাব আল ইকলিমের মূল্যায়ন করে ইবনে হকালের গ্রন্থ আশকালুল বিলাদ অবলম্বনে সিন্ধু ভারতের বর্ণনা দাও, নুজহাত আল মুশতাকের উল্লেখিত সিন্ধু ও ভারতীয় উপমহাদেশ সম্পর্কে তথ্যাবলী আলোচনা করো। সকলকে ধন্যবাদ জানিয়ে সকলকে সুস্থতা কামনা করে এবং ঘরে থাকো, সাবধানে থাকো, সুস্থ থাকো এই আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।